বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে নিয়ে আয়োজিত আজকের এই বিশেষ লাইভ আলোচনায় আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে লাইভটি শুনবেন, আমি আশা করি আমার আজকের এই লাইভটি হবে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং মোটিভেশনাল আলোচনা। তো আপনারা এই মুহূর্তে যদি লাইভটি শোনার মতো পরিবেশ পরিস্থিতি বা সময় আপনার হাতে না থাকে, আপনার লাইভটি শেয়ার দিয়ে রাখতে পারেন। পরবর্তীতে আপনার সুবিধাজনক সময়ে লাইভটি শুনবেন। অবশ্যই সম্পূর্ণ লাইভটি মনোযোগের সহিত না টেনে যদি আপনি শ্রবণ করেন, আশা করি আপনার কোনো না কোনো উপকারে আমাদের এই লাইভটি আসবে। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকের লাইভটি অবশ্য আকস্মিক আয়োজন করেছি। সময়ের তাগিদে, প্রয়োজনের তাগিদে তিনটি প্রসঙ্গ নিয়ে আজকের এই লাইভে আলোচনা হবে। এক নম্বরে, যেটা এই মুহূর্তে হট কোয়েশ্চেন, কত নাম্বার পেয়ে 18তম আগে যারা নিবন্ধন দিয়েছেন, অর্থাৎ 17তম পর্যন্ত যারা নিবন্ধন দিয়েছেন তাদের কত মার্ক পেয়ে চাকরি হয়েছে, এটা জানার ইচ্ছা অনেকের ভিতরে। এই প্রসঙ্গে আমি কথা বলবো। 2 নম্বরে আমি কথা বলবো, একজনে একটু আগে আমাকে একটা মেসেজ করছে যে আমার মনে হয় 1 মাসে প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। গত 2 দিন আগে একটা স্টুডেন্ট আমাকে বলছে, স্যার আমি এইবার জাস্ট লিখিত পরীক্ষায় অ্যাটেন্ড করব, পরের বার আমি ভালোভাবে প্রস্তুতি নিব। তো এরকম অনেক সময় এই মেসেজটা বা এরকম মনের আবেগ মিশিয়ে অনেকেই কথাগুলা বলে যে আমি এইবার জাস্ট অ্যাটেন্ড করতেছি, পরের বার ভালো করে প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ চাকরিটা হবে। তো মূল আজকের আলোচনার ফোকাসটা থাকবে এইখানে। আমার আলোচনার ইন্ট্রোডাকশনে আমি একটা কথা বলে আলোচনাটি শুরু করতেছি। আজ থেকে 6 মাস আগে যখন আমাদের সার্কুলার হয় নাই, তখন যদি এই প্রসঙ্গে আমার সাথে কারো আলোচনা হতো, আমার সাথে তো অনেকেই বিষয়গুলো জানার জন্য হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেন। যখন আমি বলতাম যে এখনই লিখিত প্রস্তুতি শুরু করা উচিত, প্রিলিজ যখন সার্কুলার হয় নাই, অনেকে এটাকে হাসি তামসা উড়িয়ে দিত। অনেকে বলতেছেন আদৌ সার্কুলার হবে কি হবে না সেটাই তো কেউ জানে না, আর সার্কুলার না দিতে কিসের পড়াশোনা, আগে সার্কুলার হোক তারপরে দেখা যাবে। 2 নম্বরে, যখন সার্কুলার হয়ে গেল তখন যখন বললাম যে লেখাপড়া তো এখন শুরু করা দরকার, লিখিত সিলেবাস বিশাল বড়, এই নিয়ে ধরেন মোটামুটি বিস্তারিত আলোচনা, তো এখন আমি তো সংক্ষেপে বলতেছি। তখন আপনাদের মধ্যে অনেকে বলতো মাত্র তো প্রিলি সার্কুলার হয়েছে, প্রিলি পরীক্ষার তারিখ যখন দিবে তারপরে পড়াশোনা শুরু করবে, এখনো তো সব অনিশ্চিত। যখন প্রিলি পরীক্ষার সার্কুলার বা তারিখ দিয়ে দিল, তখন বলতেছে এবার প্রিলি পরীক্ষাটা হোক তারপর পড়াশোনা শুরু করবে, এখনো অনিশ্চিত সবকিছু। প্রিলি পরীক্ষা যখন হয়ে গেল, বললাম এইবার তো পড়ালেখা শুরু করা যায় নাকি, তখন এই তাদের মধ্যেই একটা বিরাট অংশ রিপ্লাইটা এরকম দিচ্ছে, প্রিলি পরীক্ষা দিলাম, প্রিলি পাস করি না ফেল করি, এটা তো কোনো গ্যারান্টি নেই, তো অহেতুক কেন পড়ে সময় নষ্ট করবো, অহেতুক লেখাপড়া করে কি লাভ। যখন প্রিলি রেজাল্ট দিল, প্রিলি পাস করলো, এইবার তাদের মধ্যেই একটা বড় অংশ বলতেছে, স্যার পরীক্ষা তো আর 1.5 মাস আছে, এখন তো এই সময়ে আর লেখাপড়া করে তো রিটেন পাস করা সম্ভব হবে না স্যার। আমার মনে হয় এখন আর এই যে 1-1.5 মাস সময় আছে, এই 1-1.5 মাস সময়ে আমি তো লিখিত সিলেবাস দেখছি, এই 1-1.5 মাস সময় তো এখন আর পাস করা সম্ভব নয় লিখিত, অতএব এইবার থাক, আমি সামনের বার প্রস্তুতি নিব। এটা আমি বলতেছি, একটা পক্ষ এইভাবে কথা বলতেছে।
দেখেন আমার মনের কষ্টটা কোথায়। মনের কষ্টটা হলো যখন প্রিলি সার্কুলার দেয় নাই তখন পড়তে বলছিলাম, তখন বলেছেন যে সার্কুলার হোক তারপরে পড়ব। সার্কুলার যখন দিয়েছে তখন বলতেছেন প্রিলি পরীক্ষার তারিখ দিলে লিখিত লেখাপড়া শুরু করব। লিখিত পরীক্ষা প্রিলি পরীক্ষার যখন তারিখ হয়েছে তখন বলতেছেন প্রিলি পাস করলে লেখাপড়া শুরু করব। প্রিলি পাস করলেন, এখন বলতেছে এখন যে সময় আছে এই সময় তো লেখাপড়া করার সুযোগ নেই। তাহলে আপনি পড়বেন কখন? আপনার বলেন তো। তাহলে আপনারা যারা এই মুহূর্তে লাইভ আছেন বলেন তো, যে ব্যক্তিগুলা, যে ব্যক্তিবর্গগুলা এই কথাগুলো বলছে তাহলে তারা পড়বে কখন? আসল কথা হলো কি জানেন, আপনারা তো বললে আমার কথা মনে কষ্ট নেবে, তারা হলো দুর্ভাগা, ফোড়া কপাল। তাদের কপালে আসলে হয়তো আরো ভালো কিছু আছে, কিন্তু এই ডিপার্টমেন্টটা, এই যে মানুষ গড়ার কারিগর শিক্ষক হওয়াটা হয়তো এই ডিপার্টমেন্টে তার কপালে নাই। না হলে সে ওই যে লেখাপড়াকে পাশ কেটে যাচ্ছে, সে শুধু বিভিন্ন যুক্তি তর্কের ফান্দে আমাকে আটকানোর চেষ্টা করতেছে। দেখেন বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে আপনি আমাকে ফান্দে আটকাইতে পারবেন, আমাকে নাজেহাল করতে পারবেন, আমাকে বিরক্ত করতে পারবেন। দিন শেষে আমি কার জন্য কথা বলি? আপনার জন্য কথা বলি, আপনাদের স্বার্থে কথা বলি, আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। তো যারা 17তমতেও কিন্তু এই কাজ করেছে বিশাল একটা পক্ষ। এখন কি অবস্থা? কালকে রাত্রে যে মেসেজগুলা আমি কয়েকটা স্ক্রিনশট অলরেডি দিয়েছি আপনাদের সাথে, আসতেছে যে স্যার আমি প্রভাষক গণিত ওই কলেজ, স্যার আমি লেকচারার ম্যাথমেটিক্স ওই কলেজ, স্যার আমি সহকারী শিক্ষক ওই জায়গায়। এখন দিন শেষে ফাইনালি লাভ কার হয়েছে? আপনার হয়েছে। আমার মানসিক তৃপ্তি, আমার মানসিক শান্তি যে আমার তত্ত্বাবধানে, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর রহমতে এতজন মানুষের চাকরি হয়েছে, এটা আল্লাহ মেহেরবানি। আর আপনি পরিশ্রম করছেন, আর হয়তো আমি আপনাকে পরিচর্যা করাতে কাজটা একটু সহজ হয়েছে। কিন্তু আপনি যখন বিভিন্ন যুক্তির ফাঁদে আমাকে ফেলে লেখাপড়া থেকে দূরে সরে যাবেন, ফাইনালি ক্ষতিগ্রস্ত আপনিই হবেন। তাহলে যারা বলতেছেন এই 1-1.5 মাসে, 1 মাস 15 দিন যে সময়টা আছে এখন আর পড়াশোনা করে লাভ হবে না, তাদেরকে আমি বলতে চাচ্ছি, আমার মূল পয়েন্টে কিন্তু আমি এখনো আসি নাই, তাদেরকে আমি বলতে চাচ্ছি এই 1-1.5 মাস আপনি কি করবেন? আপনি হেলায় ফেলায় এই সময়টা এখন পার করবেন, বা ঈদের ছুটিটা আপনি কাটিয়ে দিবেন, আপনি কি লাভবান হবেন? এখন আপনি যদি বলেন 1-1.5 মাসে কাজ হবে না, তাহলে কত মাস সময় দিলে আপনার কাজ হবে? যার কাজ হবে তার 1 মাসও কাজ হবে, তার 1 মাসও হবে। যার চাকরি হবে, যে পড়াশোনা করে নিজেকে তৈরি করতে পারবে সে 1 মাসেই পারবে, যে পারবে না সে 1 বছরেও পারবে না। কারণ আসল এনার্জিটা তো আসে হার্ট থেকে, আসল এনার্জিটা আসে মন থেকে, আসল কনফিডেন্সটা আসে আত্মা থেকে, আপনার শরীর থেকে নয়। এগুলো হলো অনুভূতির বিষয়। আসল হলো আপনার কনফিডেন্স, আসল হলো আপনার স্বপ্ন, আসল হলো আপনার সাধনা, আসল হলো আপনার একাগ্রতা, আসল হলো আমি পারবই, আমাকে দিয়ে পারতেই হবে, চ্যালেঞ্জ। আর যেই চ্যালেঞ্জ নিতে পারে না জীবনে, সে তো সারা জীবনেই নিগৃহীত হবে, সে তো সারা জীবন অবহেলিত হবে। চ্যালেঞ্জ আমাকে নিতে হবে, আমাকে এখন চ্যালেঞ্জ নিতে হবে এইভাবে 1 মাস ডু অর ডাই, মরলে শহীদ বাঁচলে গাজী। এই 1.5 মাসের জন্য আমি ইত্তেকাফে ঢুকে গেলাম লেখাপড়ার, এই 1 মাসের জন্য আমি লেখাপড়ার ইত্তেকাফে ঢুকে গেলাম। জীবন থেকে 1.5 মাস আমি 1 মাস আমি বিসর্জন দিয়ে দিলাম অন্তত আমার বাকি জীবনটা গঠন করার জন্য। আপনাকে এইভাবে চিন্তা করতে হবে। আমি 1-1.5 মাস মরণ কামড় দিয়ে চেষ্টা করব, যাওয়ার হবে, মরলে শহীদ বাঁচলে গাজী, দুইটাই আমার জন্য সম্মানী। আমি ভীরু কাপুরুষের মতো বসে থাকার ব্যক্তি নয়। আমি যদি বলি আমাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে হবে না, আমি তো হেরে গেলাম, তাহলে আমি বলবো আপনার হারার আগে হেরে গেলেন, মরার আগেই মরে গেলেন, আপনাকে দিয়ে হবে না। আমি আপনার মতো ভীরু কাপুরুষ নিয়ে আমি যুদ্ধে যাইতে রাজি নাই। আমি যুদ্ধ যাব তাদেরকে নিয়ে যারা বলবে যে মরলে শহীদ বাঁচলে গাজী, আমি এবার লড়তে রাজি 18তমর জন্য। এইরকম মন মাইন্ড নিয়ে আপনাকে 1-1.5 মাস মরণ কামড় দিয়ে আপনাকে ফিল্ডে থাকতে হবে, চেষ্টা করতে হবে, শেষ রক্তবিন্দু দিয়ে আপনাকে চেষ্টা করতে হবে। এমনিতেই ঈদের ছুটি, ঈদের আগে 7 দিন আপনার জীবন থেকে এমনি কোনো কাজ কাম থাকে না, লস। ঈদের পরে 7 দিন 8 দিন শেষ, তো 15 দিন তো এখানে গেল, আর 15 দিন। একটা মাস যদি আপনি একটু চেষ্টা নাই করতে পারেন, আপনার নিজের বিষয়, নিজের সাবজেক্ট, নিজের যোগ্যতা যাচাই করার সুযোগ, বিশাল একটা চাকরি ক্ষেত্র, ফ্রেশ নিয়োগ,
একটা টাকা লাগে না চাকরি হইতে, আমি গ্যারান্টি দিব এনটিআরসির এই জব হইতে একটা পয়সা লাগে না। তো আপনি যদি নিজের বিষয় লেখাপড়া করে 1-1.5 মাসে অন্য সকল ডিপার্টমেন্ট আপনি ছেড়ে দিয়ে, অন্য সকল চিন্তা চেতনা মাথা থেকে বাদ দিয়ে আপনি যদি 3 মাস আগে পড়াশোনা করতেন, আপনি যদি দৈনিক 3 ঘন্টা লেখাপড়া করতেন, আপনি 1 মাস লেখাপড়া করেন 3 গুণে 6 ঘন্টা 9 ঘন্টা আপনি পড়াশোনা করেন, আগে যদি আপনি 2 ঘন্টা করতেন, 6 মাসে যদি আপনি দৈনিক 2 ঘন্টা করতেন, আবার মাঝে মধ্যে 1-2 দিন বাদ, এখন সবগুলো সময় একত্র করে আপনি নেমে পড়েন। এখন আপনার যদি কয়দিন সময় আছে এই চিন্তা করার কি সময় আছে? এই চিন্তা করার সময় নাই। এখন তো আপনাকে হার্ট অ্যান্ড সোল ট্রাই করতে হবে। এখন আপনাকে প্রস্তুতি নেওয়ার সময়, এখন আপনাকে পিছু তাকানোর সময় নাই। এখন আপনার ওই যে আমাকে দিয়ে হবে কি হবে না এইসব কথা বলার সময় নাই। যুদ্ধের ক্ষেত্রে যখন নেমে গেছে, জয় পরাজয় যাই আসুক শেষ পর্যন্ত লড়ে যেতে হবে, এটাই হলো মেইন কথা। কিন্তু আপনি যদি এরকম নেগেটিভ কথাবার্তা বলেন, আপনি নিজেও ধ্বংস হচ্ছেন, আশেপাশে অনেককে ধ্বংস করতেছেন। কারণ আপনার নেগেটিভ অ্যাটিটিউড, আপনার নেগেটিভ দৃষ্টিভঙ্গি আপনার পাশের যে প্রিপারেশন নিচ্ছে তার উপরে পড়তেছে। আপনি জানেন না আপনি নিজের কত বড় ক্ষতি করতেছেন, আপনার পাশের জনের কত বড় ক্ষতি করতেছেন। আমি বলবো যারা বলতেছেন 1 মাসে কি হবে, 1 মাসে কি হবে, আপনি হওয়ার জন্য চেষ্টাটা করেই দেখেন না, হয় কি না হয় সেটা সময় বলে দিবে। আপনার নিজের জীবন থেকে উজাড় করে সময়টা দিন। এই কথা বলার কোনো সুযোগ নাই। আপনি 6 মাস পড়লে যে হবে এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? 1 বছর পড়লে যে আপনার হবে এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? তাহলে কত দিন সময় পেলে হবে? দিনটা এখানে বড় বিষয় নয়, সময়টা এখানে বড় বিষয় নয়। আপনি দৈনিক কতটুকু পড়াশোনা করছেন, কতটা একাগ্রতার সহিত পড়াশোনা করছেন, পড়াশোনাকে কতটুকু সময় দিয়েছেন, সেটাই হলো আসল কথা। আপনি পড়াশোনাকে কতটুকু উজাড় করে দিয়েছেন, কতটুকু সময় দিয়েছেন, সেটাই হলো বড় কথা। এই জন্য 1 মাস সময় আছে, 1.5 মাস সময় আছে, এইসব চিন্তা মন থেকে ঝেড়ে দিয়ে পড়াশোনা শুরু করুন। এই গেল এই প্রসঙ্গ। দ্বিতীয়ত আরেকটা প্রসঙ্গ আছে যে এই যে কালকে রাত্রে থেকে শুরু হয়েছে, যখন স্যার কত নম্বরে চাকরি হয়েছে, এই হলো আরেক বিব্রতকর প্রশ্ন। কত নম্বরে চাকরি? যাদের চাকরি হয়েছে তারা কি এখন আমাকে নাম্বারটা বলতেছে? হয়তো আগে বলেছে। আমার যে কত স্টুডেন্টের চাকরি হয়েছে আমার কাছে সঠিক হিসাব নাই। 17তমতে একমাত্র আমি গণিত লিখিত বেস পরিচালনা করেছি অনলাইনে, সারা বাংলাদেশে আর কেউ করে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো একমাত্র সফলতার গল্প, একমাত্র অভিজ্ঞতার গল্প তো আমারই আছে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। কেউ যদি পারেন আমার সাথে চ্যালেঞ্জে আসেন। কতজনের স্কুলে চাকরি হয়েছে আমার কাছে কোনো হিসাব নাই। হয়তো যারা আমার সাথে যোগাযোগ করে আমি জানতেছি। কতজনের কলেজে হয়েছে তার কিছু আমি জানি, সব তো আমি জানি না। কে কততে চাকরি পেয়েছে এটাকে আমি মুখস্থ করে রাখছি? এ কথা আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো কিভাবে? আমি বলতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হলো, আমি কিছুদিন আগে একটা লাইভ দেখাইছি, 40 নাম্বার পেয়ে একজনের গত গণবিজ্ঞপ্তিতে চাকরি হয়েছে, আরো একজনকে আমি পাইছি 78 নাম্বার পেয়ে তার চাকরি হয় নাই। এখন এক এক জায়গার প্রেক্ষাপট এক এক রকম, এক এক এলাকার প্রেক্ষাপট এক এক রকম, এবং কোন বছর কম নাম্বারে চাকরি হয়, কোন বছর বেশি নাম্বারে চাকরি হয়, কোন বছর সিট কম থাকে, কোন বছর বেশি থাকে। কত নাম্বার পেয়ে চাকরি হয়েছে, যাদের মাথায় প্রশ্নগুলো ঘুরে তারা বোকার স্বর্গে বসবাস করেন, তারা নিজের সাথে নিজে প্রতারণা করতেছেন, তারা আসলে পড়ালেখা দূরে থাকার জন্য এসব কথা বলতেছেন। কত নাম্বার পেয়ে চাকরি হয়েছে, তার মানে কি একজনের 60 পেয়ে চাকরি হয়েছে আপনি 65 প্রিপারেশন নেবেন, একজন 80 পেয়ে চাকরি হয়েছে আপনি কি 85 প্রিপারেশন নেবেন? না, আপনাকে বলতে হবে আমি 100 পেয়ে আমার চাকরি, আমি 100তে 100 মার্ক তুলবো। এক গর্দব, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি শব্দটা ব্যবহার করার জন্য, আমাকে বলতেছে স্যার কত কিভাবে প্রিপারেশন নিলে ঘ বিভাগে আমি স্কুলের 17 নম্বর পাবো? কেন আপনার মাথায় এরকম প্রশ্ন থাকবে? আপনাকে বলতে হবে যে আমি 100তে 100 মার্ক তুলবো, 100তে 100 মার্ক তুলবো, আমি সেইভাবে ফিল্ডে থাকবো। কার কততে চাকরি হয়েছে আমার দরকার নাই, আমি 100তে 100 তুলতে চাই। কার কয়টা পোস্ট খালি আছে সেটা আমার জানার দরকার নাই। সারা বাংলাদেশে একটা পোস্ট থাকলে সেই পোস্টে আমার চাকরি হবে। সারা বাংলাদেশে একটা প্রভাষক পোস্ট থাকলে সেই পোস্টে আমার চাকরি হবে। সারা বাংলাদেশে সহকারী শিক্ষক একটা পোস্ট থাকলে সেই পোস্টে আমার চাকরি হবে। আমার মাথায় থাকবে এইরকম চিন্তাধারা, আমার মনোবল থাকবে এরকম। কয়টা পোস্ট খালি আছে, কয়টা পোস্ট খালি নাই, কোন বছর নিয়োগ দিবে, এইগুলা নিয়ে চিন্তা করার আপনার কাজ না। এগুলোর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে। আপনার কাজ হলো মন প্রাণ উজাড় করে 100তে 100 মার্ক তোলার মতো যোগ্যতা অর্জন করার জন্য লড়াই করে যাওয়া, ফিল্ডে থাকা। একটা পোস্ট থাকলে সে একটা পোস্ট আপনার হবে, এইরকম টেন্ডেন্সি নিয়ে আপনাকে ফিল্ডে থাকতে হবে। অন্যের কি হয়েছে সেইটা নিয়ে গবেষণা করার সময় নয়। আপনি পড়াশোনা করুন। এইরকম প্রশ্ন আমাকে করবেন না। আমি কালকে একজন হোয়াটসঅ্যাপে আমার বলছে স্যার কত নাম্বার পেয়ে চাকরি হয়েছে বলতে পারেন? আমি বলছি যে না আমি বলতে পারি না। স্যার সময় করে আমাকে জানেন। আমি বলছি আপনাকে একটু পরে আমি ব্লক করে দিতেছি। তখন আমার কথা মনে কষ্ট পায়, কথাটা বুঝার চেষ্টা করে না। কার কততে চাকরি হয়েছে সেই কি সে তথ্যগুলো আমাকে এখন দেয়? হয়তো যখন বলছে বলে ফেলছে, আমার কি মনে আছে নাকি? আর আমি কি এগুলো জিজ্ঞেস করছি নাকি? আর আপনার কি আরেকজনের 65তে চাকরি হলে আপনার হবে? আপনার এলাকা, আপনার পরিবেশ, আপনার এলাকা ফাঁকা পোস্টের সংখ্যা, সামনের বছর গণবিজ্ঞপ্তি কতগুলো পোস্ট খালি, এগুলো তো সব অনিশ্চিত ভবিষ্যৎ। এগুলো আপনি পড়ে থাকলে তো হবে না।
আপনাকে আপনারটা চেষ্টা করতে হবে। দুইটা প্রসঙ্গ নিয়ে কথা বলছি, মনে কষ্ট নেবেন না, কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করবেন। 3 নম্বর কথা হলো, যেটা আমার আজকে লাইভের মূল ফোকাস, যেখানে আমার আজকে লাইভের মূল ফোকাসটা, যেখানে আমি শেষ অংশে এসে বলবো আপনি এখন কিভাবে এই সময়টাকে কাজে লাগাবেন, সেটা নিয়ে আমি একবার শেষে আসতেছি। যে অনেকের কথাবার্তার ধরনটা এরকম, আমি তো এইবার মাত্র ট্রাই করতেছি, সামনের বার ইনশাল্লাহ 19-এ খুব ভালোভাবে প্রস্তুতি নিব। আমি তাদেরকে বলবো, কত বছর 17তম থেকে 17তমে যারা পরীক্ষার প্রস্তুতি নিয়েছে, তারা কতগুলা বছর ঘোরার পরে কালকে রাত্রে চূড়ান্ত বিজয় ছিনিয়ে এনেছে, গণবিজ্ঞপ্তি পেয়েছেন। গণবিজ্ঞপ্তির ফলাফলের মাধ্যমে তারা নিজেদেরকে সাকসেস করেছেন, যতজনে পেরেছেন আর কি, সবাই তো আর পারেন নাই। দেখেন কখন কেমন প্রেক্ষাপট সৃষ্টি হয়, কতদিন পরে নতুন সার্কুলার আসে, কতগুলো পোস্ট ফাঁকা হয়, আপনার সময় প্রেক্ষাপট কি, পরের বছর প্রেক্ষাপট কি হবে, সেটা কিন্তু আমরা অগ্রিম কেউ বলতে পারবো না। আপনি যদি মনে করেন, আমি বলি আপনাকে, আমি একটা সোজা কথা বুঝাই। আজকে ধরেন এই 18তমতে আপনার বন্ধুর চাকরি হলো ধরেন এই 24 সালের ডিসেম্বর মাসে, আপনার হয় নাই, ধরেন একই শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাষক পোস্টে। দেখা গেল যে 19তমের কোনো না কোনো কারণে সার্কুলার একটু লেট করলো, আমি কিন্তু সবে অনুমান নির্ভর কথা বলতেছি, সার্কুলার লেট করলো, কোনো একটা প্রেক্ষাপট সৃষ্টি করে 1 বছর নিয়োগটা বন্ধ থাকলো, যদি এমন হয়, তাহলে ধরেন সব মিলিয়ে আপনার চাকরিটা হলো, আরো আপনার বন্ধুর হলো 24 সালে, আপনার হলো ডিসেম্বরের 25 সালে। এবার আসেন খেলা, আপনি এবং আপনার বন্ধু একটা শিক্ষা প্রতিষ্ঠানে জয়েন করলেন, আপনার বন্ধু হবে সিনিয়র, আপনি হবেন জুনিয়র। 1 বছরে আপনার বন্ধু কত টাকা স্যালারি আর্ন করলো, সামাজিক অবস্থানটা তার কোথায় চলে গেল, কারণ চাকরি শুধু আসলে চাকরি নাই, সামাজিক একটা স্ট্যাটাস, তার সাথে আপনার অনেক আউট ইনকাম বা অন্য ইনকাম সোর্সগুলো তখন আপনার দরজা খুলে যায়। কারণ আমরা জানি সামাজিক ভ্যালু, চাকরিটা অনেকেই সামাজিক ভ্যালুর জন্য আমরা করি। তো আপনি দেখা যায় 1 বছর আপনার নামের সাথে বেকার শব্দটা জড়িয়ে থাকলো, আর আপনার বন্ধু প্রভাষক ম্যাথমেটিক্স, তখন দেখা গেল যে আপনি তার থেকে অনেক পিছনে পড়ে গেলেন। কিন্তু এরপরে আপনার জব ওখানেই হলো, 1 বছর পরে আপনার বন্ধু সিনিয়র, আপনি জুনিয়র। শুধু তাই নয়, একদিন আগে, 1 ঘন্টা আগে যার নিয়োগ হয়েছে উনি আপনার সিনিয়র, আপনি জুনিয়র। যদি কোনো কারণে আমাদের যে অনেকে তো আমার কথা আবার এটা বুঝবেন না, যে প্রমোশনের একটা ব্যাপার আছে, 2 জনের প্রমোশন সুযোগ সৃষ্টি হয়। দেখা গেল যে আমাদের চাকরির বয়স 8 বছর পূর্ণ হলে লেকচারার থেকে আমরা সহকারী অধ্যাপকে উন্নীত হতে পারি। তো দেখা গেল যে পোস্ট একটা, আপনারা মানুষ 2 জন, একজনের নিয়োগ সকালে, একজনের নিয়োগ বিকেলে। দেখা গেল যে যার নিয়োগটা সকালে হয়েছে উনি সহকারী অধ্যাপক হয়ে যাবেন। এমনও প্রেক্ষাপট সৃষ্টি হতে পারে আগামী 10 বছরে আর প্রমোশনের অপশন আসলো না ওই কলেজে। তাহলে এই আপনি 1 ঘন্টা আগে নিয়োগের কারণে আপনি হয়ে গেলেন সহকারী অধ্যাপক, আর আপনার 1 ঘন্টা পরে যার নিয়োগ হলো সে ওই যে 15 বছর ঝুলে থাকলো, সারা জীবন সে প্রভাষক পোস্ট থেকে রিটায়ার্ড নিল। মানে যেখানে 1 ঘন্টার এত ডিমান্ড, যেখানে 1 দিনের এত ডিমান্ড চাকরির প্রেক্ষাপট অনুযায়ী, এরপর আমাদের চাকরির একটা ইনক্রিমেন্টের ব্যাপার আছে। 1 বছরে ওনার স্যালারি বেড়ে গেল 5%, পরের বছরে আরো 5%, 10%, কিন্তু আপনি হলেন মাত্র সদ্য নিয়োগ। 1 বছরে আপনি কত টাকা ইনকাম থেকে দূরে থাকলেন, কতটুকু সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হলেন, কতটুকু নিজের লাইফ সেটিং থেকে আপনি পিছিয়ে গেলেন, সেটা আপনি বুঝতেও পারবেন না। এই জন্য যারা ভাবতেছেন যে আমি 1 বছর পরে, আরে 1 বছর পরে প্রেক্ষাপট কি আসে সেটা তো এখন অগ্রিম বলারও সুযোগ নেই। এই জন্য যারা ভাবতেছেন যে আমি এই বছর ট্রাই করতেছি, সামনের বার হবে, আর এইবার যে পোস্ট ফাঁকা আছে, সামনের বার আপনার পোস্ট কোথায় ফাঁকা থাকবে না থাকবে এটার গ্যারান্টি আপনাকে কে দিবে? এই জন্য পরের বার হবে, পরের বার চাকরি হবে, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে দিয়ে এইবারের নিবন্ধন, এইবারের লিখিত নিবন্ধনই আমার জীবনের শেষ নিবন্ধন, এইভাবে আপনাকে ফিল্ডে থাকতে হবে। যে এখানেও এমনও লাইভে আছে, গতবার আমার এখানে ক্লাস করা কিন্তু চাকরি হয় নাই, সে এবারও ট্রাই করতেছে। তাহলে দেখেন তার জীবন থেকে কতটুকু সময় চলে গেল, তার জীবন থেকে সে কতটুকু সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হলো, কতটুকু আর্থিকভাবে সে ক্ষতিগ্রস্ত হলো, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হলো। জব সেক্টরে সিনিয়র জুনিয়রের ব্যাপার আছে, আরো অনেক 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 কথা আছে, বললে শেষ করা যাবে না। সব কথা বললে আপনারা যারা ফ্রেশ তারা বুঝবেনও না। এই জন্য যারা বলতেছেন যে আমি সামনের বার জন্য এইবার একটু জাস্ট উপস্থিত হতে চাই, আমি বলতেছি না, আপনাকে এইভাবে ফিল্ডে থাকতে হবে, এইভাবে পড়াশোনা করতে হবে। এইবারের নিবন্ধনে আমার শেষ নিবন্ধন, এইবারের নিবন্ধন দিয়েই আমি চাকরি করব, মনের ভিতরে এইরকম টেন্ডেন্সিটা আপনাকে
রাখতে হবে। আপনি যদি ওই রকম নেগেটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে ঘুরেন তাহলে আপনাকে দিয়ে হবে না। আরেকটা বিষয় হলো, এইবার আপনি প্রিলি পাস করছেন, সামনের বার প্রিলি পাস নাও করতে পারেন। এইবারের প্রেক্ষাপট একরকম, সামনের বার আবার আরেকটা নতুন আইন আসতে পারে যেটার সাথে আপনি খাপ খাইতে অনেক সময় পারবেনও না। এই জন্য এইসব চিন্তা বাদ, এইবারের নিবন্ধনই হোক আমার জীবনের সফল এবং শেষ এবং একমাত্র নিবন্ধন, এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। ওই রকম নেগেটিভ দৃষ্টিভঙ্গি বাদ দিতে হবে যে আমি সামনের বার ট্রাই করবো না, আমাকে এইবারে চাকরি পেতে হবে, এইবারে আমার হবে, এইরকম চিন্তা চেতনা নিয়ে আপনি ফিল্ডে থাকুন। দেখুন, অবহেলায় সময় নষ্ট করবেন না। যুক্তি দিলে অনেক রকমের দিতে পারবেন, যুক্তিতে মুক্তি নেই। আসলে হলো পরিশ্রম করার সফলতার কোনো রাস্তা নাই, পরিশ্রম করা ছাড়া সফলতার কোনো শর্টকাট রাস্তা নাই। পরিশ্রম করেই আপনাকে উন্নীত হতে হবে, পরিশ্রম করেই আপনাকে উত্তীর্ণ হতে হবে। যেটা আমি দেখেছি আমার 17তমতে আমার অনেক স্টুডেন্ট ছিল যারা কেবলমাত্র আমি যা বলেছি আমার কথা মতো কাজ করেছেন, বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে আমি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যেতে দেখেছি। কারণ আপনাকে সফল হওয়ার জন্য আপনাকে ওবিডিয়েন্ট হতে হবে, আনুগত্যশীল হতে হবে। আমি যেভাবে বলি আপনার সেইভাবে আমার কথা মতো কাজ করতে হবে এবং আপনাকে পড়াশোনার সাথেই থাকতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে যারা আমার কথা শুনতেছেন, আশা করি আপনারা আমার কথা হয়তো মনে কষ্ট নিচ্ছেন না, বা আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, এখন না পরবর্তীতে হলেও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। স্যার যে কথাটা বলবো, তাহলে এইবারে কত নম্বরে চাকরি হয়েছে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। 1 মাসে কি হবে এই নেগেটিভ চিন্তাটাও মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। আমার সামনের নিবন্ধন হবে আমার মূল নিবন্ধন, এইবার হলো আমার উপস্থিত হওয়া, এই নেগেটিভ কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। আপনাকে এই মুহূর্তে আপনাকে চূড়ান্ত বিজয়ের জন্য আপনি ফিল্ডে নেমেছেন, এটাই হলো একমাত্র আপনার প্ল্যান থাকবে, এটাই হলো আপনার পরিকল্পনা। এবার আসেন এই শেষ সময় আপনি কিভাবে প্রস্তুতি সম্পূর্ণ করবেন। এখন যে সময় আছে আমাদের অনেকের পক্ষে, দেখেন আমি এখন শেষ পয়েন্টে কথাটুকু বলে আমি লাইভটা শেষ করে ফেলবো, আমি আপনাদের অনেক সময় নিয়ে ফেলছি অলরেডি। আমার কথা হলো, এখন আমরা এই অনেকে আছি নোট করতেছি, 1 মাস পরে পরীক্ষা, এখন আর নোট করে, এখন আর একেবারে সুন্দর সুন্দর নোট করার সময় এখন আর নাই। এখন আপনাকে আপনার যে লিখিত সিলেবাস আছে এটাকে আপনার সামনে থাকবে, এক পাশে থাকবে আপনার লিখিত সিলেবাসের প্রিন্ট কপি, আর এক পাশে থাকবে আপনার মেইন বই, যেগুলো আপনি অনার্স লাইফে পড়াশোনা করেছেন সেই মেইন বইগুলো থাকলো, যেই কোনো একটা গাইড বা যা হোক আপনার প্রশ্নপত্রগুলো আছে এমন একটা কিছু আপনার পাশে থাকলো। এখন আপনি আমাকে একটু পরে আবার লাইভ কাটার পর বলবেন স্যার গাইড কোনটা ভালো হবে, কোনটা আমি কিনবো। এখন গাইডের কথা কি আমি আপনাকে বলছি না, আমি বলছি যে আমার প্রশ্নপত্রগুলো আছে এমন একটা দলিল আমার সামনে থাকলে হলো। একটা প্রশ্ন একটা দাড়িকম মেন বইয়ের বাইরে থেকে আসে না পরীক্ষা, এই কথা আমি কিভাবে বুঝাই, আমার কথা তো কেউ বিশ্বাস করবে না, আপনাদের মধ্যে অনেকেই করবে না, কারণ আপনারা ফ্রেশ, বেশিরভাগই আমার কথা বিশ্বাস করবে না। মেইন বই আপনি সিলেবাস ধরে ধরে অধ্যায় ভিত্তিক মেইন বইগুলো আপনি পড়ুন, সিলেবাস ধরে ধরে অধ্যায় ভিত্তিক মেইন বই আপনি প্রস্তুতি নিতে হবে। বারবার যে নিয়মের অঙ্ক এসেছে সেই নিয়মের অঙ্কগুলো আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। এখন আপনাকে আর ওই যে সুন্দর সুন্দর নোট করার সময় না, নোট করবে এখন যারা 19তম পরীক্ষা দিবে নতুন করে, তারা যারা আমার কাছে ধরো 1 বছর আগে অ্যাডমিশন নিয়েছে তারা সুন্দর সুন্দর নোট করেছে, নোট করে পড়েছে। এখন আর আপনার নোট করার সময় নেই। এখন হ্যাঁ, নোট থাকবে একটা রাফের মতো করে, রাফ নোট। এখনের নোট হবে রাফ নোট। কি, এখানে আপনার অধ্যায়ভিত্তিক যে প্র্যাকটিস করলেন তার একটা আপনার লিস্ট একটা রাখলেন। আর আমি বলি আপনি যেগুলো এখন পড়তেছেন, ধরেন আমি একটা সহজ কথা বলি, আমরা ধরেন এই মুহূর্তে আপনি যুগল সরল রেখা অধ্যায়টা নিয়ে লেখাপড়া করতেছেন, এই যে আমাদের জ্যামিতির খ বিভাগ যুগল সরল রেখা নিয়ে আপনি পড়াশোনা করতেছেন। এখন এই অধ্যায় থেকে যে আপনি থিওরামগুলো পড়বেন এগুলো তো আপনাকে দেখে বুঝে প্র্যাকটিস করতে হবে, বারবার খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। আপনি একটা লিস্ট করেন, আমি এই থিওরাম পরীক্ষার জন্য আমি প্রস্তুতি নিয়েছি, কারণ পরীক্ষার আগেও তো আপনাকে আবার রিভিশন দিতে হবে। তো এগুলো আপনি একটা লিস্ট, এখানে আপনার প্রশ্নগুলো একটা লিস্টে রাখলেন যে এগুলো আমি পড়তেছি, আর আপনি যেখানে প্র্যাকটিস করতেছেন সেখানে ধারাবাহিকভাবে একটা প্র্যাকটিস করেন। আরো একটা রাফ খাতা রাখেন যেখানে বারবার প্র্যাকটিস আপনি করবেন। এরপর আপনি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আপনি পড়তেছেন সেগুলো বইয়ের মধ্যে একটা অন্য কালি দিয়ে দাগ দিয়ে রাখেন, ওখান থেকে প্রশ্ন দেখে আপনি শুধু প্র্যাকটিস করেন। এখন আমার বোঝা দরকার, এখন হলো আমার বোঝা দরকার বেশি, প্র্যাকটিস করা দরকার বেশি, বোঝা দরকার বেশি, প্র্যাকটিস করার বেশি, বোঝা করা দরকার বেশি, প্র্যাকটিস করার দরকার বেশি। এখন আমাকে বৈশা দিস্তা কাগজে, একেবারে মোটা কাগজে অফসেট পেপারে নোট করার এখন আর সময় নাই। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি মনে করি। এখন আপনি বইয়ের মধ্যে দাগ দেন, বেসিক যে আপনার ডেফিনেশনটা পড়ছেন এটা বইয়ের মধ্যে দাগ দেন, ওই বইটাই আপনার নোট। এখন আপনার ওই মেইন বইটা আপনার নোট, এখন মেইন বইটা আপনার নোট। এখন ওইটা পাশে রাখলেন, পাশে রাইখা দাগ দিয়ে আপনি পড়লেন।
এখন পড়লেন, এখান থেকে আপনি বারবার প্র্যাকটিস করলেন। আর আমি যে পরীক্ষাগুলো নিব, আপনি অবশ্যই পরীক্ষাগুলো উপস্থিত হন। আমি খুব শীঘ্রই পরীক্ষার তারিখ দিতেছি, পরীক্ষাগুলো আমি নিব, আপনি পরীক্ষাগুলো অ্যাটেন্ড করেন, পরীক্ষাগুলো অ্যাটেন্ড করেন। নাম্বার আপনি যাই পান, আপনি পরীক্ষাগুলো ভালোভাবে অ্যাটেন্ড করেন। এবং এইভাবে আপনি যারা আমার পেইড কোর্সে আছেন বা যারা বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা নিতেছেন বা ইউটিউব চ্যানেলগুলো দেখতেছেন, ওখান থেকে আপনি অঙ্কগুলো বুঝে নিয়ে আপনি নিজে প্র্যাকটিস করেন। মেইন বইয়ের বেসিক এবং বিগত জাতীয় বিশ্ববিদ্যালয় 7 কলেজের পরীক্ষায় অনার্স ডিগ্রিতে যে প্রশ্নগুলা এসেছে, সেই প্রশ্নগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ওই বেসিকগুলো আপনার কাজে লাগতেছে। কারণ ওইগুলো ছাড়া আমরা অঙ্ক করতে পারতেছি না, থিওরাম বুঝতেছি না। ওই জিনিসগুলো আপনি বইয়ে দাগ দিয়ে এরপরে খাতায় প্র্যাকটিস করেন, সিরিয়াল বাই সিরিয়াল, অধ্যায় ভিত্তিক সিরিয়াল বাই সিরিয়াল। প্রয়োজনে আপনার পুরাতন বই হলে আপনার ক বিভাগের জন্য আপনার বইটা সেপারেট করে ফেলেন, খ বিভাগের জন্য বইটা সেপারেট করে ফেলেন, গ বিভাগের জন্য বইটা সেপারেট করে ফেলেন। এই বই বেঁচে থেকে কি লাভ হবে আপনার যদি চাকরিটা না হইলো? এই জন্য বইটাকে আপনি আপনার নোট বানিয়ে ফেলুন, মেইন বইটাকে আপনি আপনার নোট খাতার মতো করে একটা রেডি করে ফেলুন, আর রাফ খাতা রাখেন প্র্যাকটিস করার জন্য। ক বিভাগের প্র্যাকটিসের জন্য আলাদা একটা খাতা, খ বিভাগের প্র্যাকটিসের জন্য আলাদা একটা খাতা, গ বিভাগের প্র্যাকটিসের জন্য আলাদা খাতা, ঘ বিভাগের প্র্যাকটিসের জন্য আলাদা খাতা। সাদা কাগজ, নরমাল কাগজ কিনেন, অসুবিধা কি? এইভাবে আপনাকে এখন অঙ্কগুলো বুঝে বারবার প্র্যাকটিস করতে হবে। নোট করতে করতে যদি আপনি 15 দিন কাটিয়ে দেন, 20 দিন কাটিয়ে দেন, তো আপনি পড়বেন কখন? এখন আর নোট করার সময় নাই, নোট করার সময় শেষ, নোট করার সময় শেষ। এখন আর আপনার এই নোট করার সময় নাই। এখন হলো আপনাকে এইভাবে অধ্যায় ভিত্তিক মূল সিলেবাস ধরে ধরে, এরপরের কথা আসেন, বিগত সালের যে প্রশ্নগুলো, সেটাই হলো আমার ট্রাম্প কার্ড। এখন আপনি যদি বলেন, এখন আপনাদের মধ্যেই আবার কেউ বলবে স্যার বিগত সালের প্রশ্ন পড়লেই কি হয়ে যাবে? পড়লাম তো আরেক ঝামেলায়। আমি কিন্তু সেই কথা বলিনি, আমি বলছি বিগত সাল হলো আমার জন্য মডেল, ওইখান থেকেও আপনাকে প্রশ্ন আসবে, ওই নিয়মের আরো অন্যান্য প্রশ্ন আসবে। তাহলে যদি শুধু বিগত সালে পড়লে হইতো, তাহলে আমি যে 16 সালের প্রশ্ন সলভ করে আমাকে 16তম নিবন্ধনের প্রশ্ন সলভ করলাম, তাহলে তো আমার 17তম প্রশ্ন সলভ করার দরকার ছিল না। কারণ আমরা যদি বলি বিগত সাল থেকে সব আছে, তাহলে 17তম তো আমার আবার সলভ করতে হইলো কেন? তাহলে তো আমার ওই বিগত সালের আগের গুলো থেকে কাজ হয়ে যেত না। দেখেন, প্রত্যেকটা সালেই প্রত্যেকটা নিবন্ধনের নতুন নতুন প্রশ্ন আসতেছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন আগের নিয়মগুলোকে ফলো করে আসে, আগের গুলা থেকেও আসে, আগের নিয়মগুলোকেও ফলো করে আসে। কিছু কিছু নতুনত্ব সৃষ্টি হয়, কিছু কিছু নতুনত্ব সৃষ্টি হয়। তবে নতুনত্ব যাই সৃষ্টি হোক না কেন, নতুনত্ব বেশি আপনার নতুনত্ব কি? নতুনত্ব হলো অনার্স ডিগ্রি, ওই যে মাস্টার্স তো নাই, অনার্স ডিগ্রির যে পড়াগুলা ওইগুলা থেকেই আসে। অনার্স ডিগ্রির পড়াগুলা থেকে আপনার পরীক্ষায় ঘুরে ফিরে আসবে। আর আপনার যে অনার্সের পরীক্ষা আসছে সেগুলো যেমন ইম্পর্টেন্ট, আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষা বিগত বছর যেগুলো আসছে সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো প্র্যাকটিস করতে হবে। সেই নিয়ম থেকেও আপনাকে প্র্যাকটিস করতে হবে, নিয়মটা শেখাটা হলো মেইন। দেখেন, অঙ্ক কিন্তু অনেক সময় সংখ্যা পাল্টায় দেয়, এই জন্য আপনাকে নিয়ম প্র্যাকটিস করাটাই আপনার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এবং বারবার খাতায় লিখতে হবে, পরীক্ষা দিতে হবে। আমি কত পরীক্ষা নিব, নিজের পরীক্ষা নিজে দিবেন। আমি কি যে পরীক্ষাগুলো নিব সেইগুলো পরীক্ষা অ্যাটেন্ড করবেন। এরপরে আপনাকে আরো যে কাজটা করতে হবে, আপনার পড়াশোনা এই যেগুলো রেডি করলেন, এগুলো আপনাকে বিভাগ ভিত্তিক আপনি বন্টন করলেন। ও আরেকটা কথা বলি, এই যে কথাটা, আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট। দেখা যায় অনেকে আমাকে বলে, স্যার যে লিনিয়ার অ্যালজেব্রা যে ভেক্টর স্পেস এত সালে এততম নিবন্ধন এসেছিল, এবার কেন আপনি পড়ান না? আমি বলবো, আপনার ওই যে 14তে কি এসেছিল, 12তে কি এসেছিল, সেটা খুব বড় কথা না। বড় কথা হলো এখন এই অধ্যায়টা আপনার সিলেবাসে আছে কিনা। যে অধ্যায় আপনার সিলেবাসে নাই, ওই অধ্যায় যত হাজারবারে আসুক, আমার আর আপনার কাছে কোনো গুরুত্ব নাই, আমার আর আপনার কাছে কোনো গুরুত্ব নাই। আপনার সিলেবাস অনুযায়ী যে অধ্যায়টা আছে সেটাই আপনি পড়বেন, সেটা থেকেই আপনি প্রিপারেশন নেবেন। বিগত সাল হলো আমাদের জন্য মডেল, বেসিক হলো আমাদের প্রাণ, আমি হলাম আমার শক্তি, স্রষ্টা হলো আমার ভরসা, এই হবে আমার প্রতিজ্ঞা, এইবারে আমার চাকরি হবে। এইরকম মন মানসিকতা নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে, বইগুলোর সাহায্য নিতে হবে, রাফ নোট করবেন। এখন আর মেইন নোট করে লাভ নাই, রাফ খাতায় নোট করবেন। অর্থাৎ আপনি এইটা থেকে আপনি ফলো করবেন যে আমি এটাতে প্রিপারেশন নিয়েছি, বারবার প্র্যাকটিস করবেন, পরীক্ষা অ্যাটেন্ড করবেন। কথা বললে আমাকে বারবার একই কথা বলতে হবে, বেশি কথা বলবো না। আর যারা কলেজ নিবন্ধন দিবেন, তারা কলেজের নতুন ইউনিটগুলোকে বেশি প্র্যাকটিস করবেন। ক্যালকুলেটরের ব্যবহার প্রসঙ্গে আমি কথা বলে ফেলেছি, আমার ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, যে ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে যারা নতুন নিবন্ধন দিবেন তাদের কথা আমি সে কথাগুলো বলে ফেলেছি, যে নতুন ইউনিটগুলোর কি হবে। তাহলে আপনাকে মরণ কামড় দিয়ে যে কাজটা করবেন, আপনারা যদি এখন যারা উপস্থিত আছেন বা পরবর্তীতে আপনারা আমার ভিডিওটা শুনবেন, আপনারা কমেন্টস করবেন আমি কি স্কুল পর্যায়ের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগের জন্য অধ্যায় ভিত্তিক একটা গুরুত্বপূর্ণ অধ্যায় লিস্ট আপনাদেরকে করে দিব কিনা, সেই প্রসঙ্গে একটা লাইভে আয়োজন করবো কিনা।
আপনারা বিষয়টা আমাকে জানাবেন, যদি হয় তাহলে আমি একটু সময় নিয়ে এই বিষয়টা আপনাদের আগে আমি নিজে একটু গেটে গুটে রেডি করে তারপর আপনাদের জন্য এই প্রসঙ্গে খুব শীঘ্রই একটা লাইভ করার চেষ্টা করব, যে ক বিভাগে আপনি এই চ্যাপ্টারগুলো করেন, খ বিভাগে এগুলা করেন, গ বিভাগে এগুলা করেন অধ্যায়, ঘ বিভাগে এগুলা করেন, এবং কলেজের ইউনিট ভিত্তিক আপনি এই অধ্যায়ের উপর আপনি প্রিপারেশন নেন। প্রত্যেক জায়গায় কিন্তু ফাঁকফুক আছে, কিছু বাদ দেওয়ার ব্যবস্থাও আছে, কিছু ফাঁকফুক আছে, কিন্তু আমি নর্মালি বেশি ওই যে ফাঁকফুক গুলাতে যাইতে রাজি নাই, কারণ ফাঁকফুক না, আমাকে নিতে হবে 100% প্রিপারেশন, যাতে কোনোভাবে আমার মিস না যায়, আমি যাতে 100% আনসার করে আসতে পারি। সারা জীবন এত পরিশ্রম করছি, আরে আমি অনার্স লাইফে এত পরিশ্রম করলাম, মাস্টার্সে 4 ঘন্টা পরীক্ষা দিলাম, অনার্সে এরকম এতগুলো বইয়ের উপরে 4 ঘন্টা পরীক্ষা দিলাম। আরে আমি তো সায়েন্সের স্টুডেন্ট, আমি তো ম্যাথের স্টুডেন্ট, আমি তো ফুটতে খাটি হয়েছি, আমি তো জ্বলতে এই জায়গায় আছি, আমাকে আর জ্বালাবানোর ভয় দেখিয়ে লাভ কি? আমি তো জ্বলতে ম্যাথের স্টুডেন্ট হয়েছি, আমি গণিতের স্টুডেন্ট, আমি জ্বলতে খাটি হয়েছি, আমাকে এখন চূড়ান্ত জ্বলার বাকি, আমাকে কত পরিশ্রমের ভয় দেখিয়ে লাভ কি? আমাকে পরিশ্রমের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ আমি পরিশ্রম করতে করতে এইচএসসি লেভেলে সায়েন্স থেকে উত্তীর্ণ হয়েছি, আমি পরিশ্রম করতে করতে অনার্স পাস করেছি, আমি পরিশ্রম করতে করতে মাস্টার্স পাস করেছি, আমাকে পরিশ্রমের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি পরিশ্রম করতে প্রস্তুত, চূড়ান্ত বিজয় নিয়ে আসা পর্যন্ত আমি লড়ে যাব। এটাই আমার হবে প্রতিজ্ঞা, এটাই হবে আমার প্রতিজ্ঞা। আসুন সম্মানিত পরীক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের স্বপ্ন, আমাদের বাবা মায়ের লালিত স্বপ্ন, আমাদের আশেপাশের আপনজনদের লালিত স্বপ্ন পূরণ করার জন্য মাত্র এই 1.5 মাসেরও কম সময় আমার জীবন থেকে আমি বিসর্জন দিয়ে 100% মন প্রাণ উজাড় করে আমরা এগিয়ে যাব। আমার সাথে আপনারা আজকে প্রতিজ্ঞা করুন, আমার সাথে আপনারা শপথ করুন যে আমরা আর কোনো রকমের এক্সকিউজ, কোনো রকমের যুক্তি দিব না, যুক্তিতে কোনো মুক্তি নাই, পরিশ্রম করে বিজয় ছিনিয়ে আনবো, ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে। এই প্রত্যাশা নিয়েই আমরা লড়ে যাব, চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব। এবারের সংগ্রাম হলো আমাদের চূড়ান্ত বিজয় সংগ্রাম। প্রথম সংগ্রাম ছিল এইচএসসি পাস করা, তারপরের সংগ্রাম ছিল অনার্সে ভালো রেজাল্ট করা, কিন্তু ওই সংগ্রামগুলা কোনো সংগ্রামে নয়, সকল সংগ্রাম আমার বিফলে যাবে যদি আমি একটি ভালো চাকরি না চিনিয়ে আনতে পারি, যদি আমি একটি ভালো স্বপ্ন ছিনিয়ে আনতে না পারি, যদি আমি বাবা মায়ের স্বপ্ন পূরণ নাই করতে পারি, তাহলে আমার সকল অর্জন বৃথা, সকল চেষ্টা বৃথা। চূড়ান্ত বিজয়ী হওয়া পর্যন্ত আমি লেগে থাকবো, এটাই হবে আমার প্রত্যাশা। এতক্ষণ আপনাদেরকে আমি অনেক কথা বলেছি, আমার কথায় আপনাদের মনে যদি বিন্দু পরিমাণও কষ্ট যায়, আমি আপনাদের মাধ্যমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার সকল কথা, আমার সকল ভালো কথা, খারাপ কথা, সকল কিছুই আপনাদের সফলতার জন্য। আপনারা চূড়ান্তভাবে সফল হবেন, তখনই আমার গর্বে বুক ভরে যাবে। এইবার যাদের চাকরি হয়েছে, এই যে 17তমতে পাশ করেছে আমার হাত ধরে, আমি তাদেরকে নিয়ে গর্ব ফিল করি, প্রাউড ফিল, বিভিন্ন জায়গায় বলি, তারা আমাকে ফোন করে, তাদের গার্ডিয়ান ফোন করে, মানে এটাই তো আমার স্বপ্নে গর্বে আমার অন্তরটা ভরে গেছে। আমার মনে হয়েছে যে আমি সারা রাত জেগে তাদেরকে যে পড়াইছি, আমার সেই স্বপ্ন, আমি যে সারা রাত এই গত রাত্রে আমি এখানে রাত 4টা পর্যন্ত ছিলাম আমার এই অফিসে, আমার স্বপ্ন ফিল আপ হয়েছে, আমার পরিশ্রম সফল হয়েছে। ঠিক এই 18তমতেও যদি আমার এইভাবে 17তমর মতোই যদি আমি অতটুকু সফল হই, তাহলে আমার আর মনে কোনো কষ্ট নাই। এরকম হাজারটা রাত আমি তাদের জন্য নির্ঘুম কাটাইতে রাজি আছি, যদি এইরকম সফলতা আমার 18তমতেও, আমার হাজার স্টুডেন্ট, হাজার স্বপ্ন সারা বাংলাদেশে আছে, তো হাজার স্টুডেন্ট যদি জেগে থাকতে পারে, আমি একজন কেন তাদের জন্য জেগে থাকতে পারবো না? আমিও তাদের জন্য অতন্ত্র প্রহরী হিসেবে ইনশাল্লাহ ঈদের দিন পর্যন্ত আমি তাদের জন্য লড়তে রাজি আছি, খাটতে রাজি আছি। তারা যদি হাজার স্টুডেন্ট যদি আমাকে নিয়ে স্বপ্ন দেখতে পারে, আমার মাধ্যমে তাদের স্বপ্ন বুনতে পারে, আমি কেন তাদের একজন হয়ে তাদের পাশে থাকতে পারবো না? অবশ্যই আমিও আছি ইনশাআল্লাহ। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার দিন পর্যন্ত আমি তাদের সাথে আছি, আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। আমি কথা দিলাম, আপনারা কথা দেন, আপনারাও পড়াশোনার সাথে থাকবেন। সর্বশেষ একটা কথা বলে আমি আমার লাইভটি শেষ করতেছি। গতকালকে আপনারা অনেকে হয়তো জানেন, আমাদের একেবারে 18তম নিবন্ধনের ঈদ স্পেশাল সর্বশেষ বেচটা শুরু হয়েছে। এখানে আমি এখন ঈদের আগ পর্যন্ত আমি হয়তো অ্যাডমিশন নিতেছি, আরো 2-3 দিন নিব, কারণ এখানে আমি ঈদ কেন্দ্রিক, ঈদের বন্ধ কেন্দ্রিক একটা বেচ শুরু করছি। আমি আগে কথা দিছিলাম আর বেচ নিব না, কিন্তু অনেকের পরামর্শে ঈদ কেন্দ্রিক আমি সর্বশেষ একটা বেচ নিয়েছি। আবার এই বেচে আমি ঈদের কারণে, ঈদের বিভিন্ন কারণ নিয়ে আমি স্টুডেন্টদের পরামর্শে আবার 40% ছাড় দিয়েছি। আমরা কালকে রাত্রে ক্লাসটা শুরু করেছি, একটা ক্লাস হয়েছে,
আরো এই 2-1 দিন অ্যাডমিশন নিব। তো আপনাদের মধ্যে যদি কারো দরকার হয়, আপনাদের বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে যদি কারো প্রয়োজন হয়, আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ 0172099153 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি রিপ্লাই দিয়ে বিস্তারিত জানাবো। কিন্তু যারা মনে করেন যে আপনার প্রস্তুতি গোছানো হয়ে গেছে, আপনার এখন শুধু রিভিশনের পালা, এখন শুধু কিছু পরীক্ষা দেওয়ার দরকার, তাদের আমার কাছে অ্যাডমিশন নেওয়ার দরকার নাই। তারা আমার ফেসবুক পেজ বা আমার ইউটিউবের সাথে যুক্ত থাকেন, নিয়মিত আমাদের ফ্রি পরীক্ষাগুলো দেন। পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের কারো এখানে আমার কাছে কোনো অ্যাডমিট হওয়ার দরকার নেই, পরীক্ষাগুলো সবার জন্য মুক্ত। তো সবাই ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা সবার জন্য। আজ এই পর্যন্তই। গণিত করো, জীবন গড়ো। আল্লাহ হাফেজ।